হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টারটা শুরু করব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, এই ইলেকট্রোস্ট্যাটিক্সের ভেতরে রয়েছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, মানে জাস্ট বেসিক জিনিসগুলো এখানে রয়েছে। সো ইলেকট্রোস্ট্যাটিক্স কথাটার মানে কি সেই জিনিসটা শিখব এবং তার সম্পর্কে নানাবিধ জিনিস আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, অনেক কিছু এখানে ডিটেইলে আমি আলোচনা করব, প্রচুর কনসেপ্ট এখানে আমরা ডেভেলপ করব, দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, তো আজকে মেনলি আমি থিওরিটা বোঝাবো, নেক্সট দিন আমরা এমসিকিউ সলভ করব। তো দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স কথার অর্থ কী, এটাকে যদি ভাঙি তাহলে কেমন রূপ দেবে, তাই না? সো এটাকে একটু ভাঙা যাক, নাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, সেটা দেখো আগে। সো ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রো, এটাকে আমি যদি লিখি এরকম, আচ্ছা একটা লিখি আগে ইলেকট্রোস্ট্যাটিক্স, রাইট? এটাকে দেখো আমি দুটা ভাগে ভাঙতে পারি, এক হচ্ছে তোমার ইলেকট্রো আর এক হচ্ছে তোমার স্ট্যাটিক্স, রাইট? এই দুটোর মানে কি? এই যে ইলেকট্রো বললাম, ইলেকট্রো, আর এখানে বলছি আমি স্ট্যাটিক্স, রাইট? ইলেকট্রো, ইলেকট্রো মানে কি? ইলেকট্রন মানে চার্জ, চার্জের গল্প এখান থেকে আসে। চার্জ কি বাবা, সেগুলো শিখবো, তোমরা মাধ্যমিকে পড়েছিলে, এখানে পুরো ডিটেইলে আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে দেখো বলি স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স মানে বলতে গেলে রেস্ট, রেস্টকে বোঝায়, মানে স্থির, তাই না? কোনো কিছু যদি মানে রেস্টে থাকে বা স্থির অবস্থা থাকে সেটাকে আমরা স্ট্যাটিক্স বলি, রাইট? তাহলে চার্জ দেখো রেস্ট মানে কি, এখান থেকে কী বুঝতে পারছো তুমি? চার্জটা স্থির অবস্থায় রয়েছে। তাই দেখো প্রথম চ্যাপ্টারের নাম কি? স্থির তড়িৎ। তাহলে নাম থেকে বুঝতে পারছো এই যে চার্জ, চার্জ বা তড়িৎ, ঠিক আছে, আধান, আমরা আস্তে আস্তে আসবো আধান, চার্জের বাংলা হচ্ছে কি আধান। তাহলে আধানটা এখানে রেস্টে থাকবে, ঠিক আছে? আধানটা এখানে কি থাকবে? রেস্টে থাকবে, মানে স্থির আধান থাকবে, স্থির তড়িৎ, স্থির তড়িৎ। তোমরা নিশ্চয়ই বাড়িতে দেখেছো যে কারেন্ট, এই যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যে তড়িৎ যাচ্ছে, তাই না? তোমার তড়িৎ তো ভাই স্থির হয় না, তড়িৎ তো প্রবাহ হচ্ছে। হ্যাঁ, দুটো চ্যাপ্টার হয়, এক হচ্ছে তোমার স্থির তড়িৎ আর এক হচ্ছে তোমার প্রবাহ তড়িৎ, যেটাকে আমরা বলেছিলাম দেখবে কারেন্ট ইলেকট্রিসিটি, রাইট? প্রবাহ তড়িৎ অথবা কারেন্ট ইলেকট্রিসিটি। ক্লিয়ার হয়েছে? এটা আমরা শিখব। এটা একদম কি কারেন্টকে রিপ্রেজেন্ট করে, মানে কি, মানে চার্জ এখানে মুভ করে, টাইমের রেসপেক্টে চার্জটা ফ্লো করে। চার্জ এখানে কি করে? এখানে ফ্লো করে, ঠিক আছে? চার্জ এখানে ফ্লো করে উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকেই বলে থাকি আমরা কারেন্ট। তাহলে চার্জ যখন একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে তখন আমরা কারেন্ট পাই, সেটা আমরা কোথায় পড়বো? কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহ তড়িৎ, এই চ্যাপ্টারটায় আমরা পড়বো। ঠিক আছে, এদিকে আমরা ঢুকবো না এখন, ওকে, এগুলো আমরা পরে শিখবো। তাহলে আমরা এইখানে যেটা শিখবো সেটা কি? চার্জ এখানে স্থির থাকবে। ধরো একটা চার্জ, এটা কি একটা চার্জ? চার্জকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করবো। চার্জ কি সব কিছু আমরা আসবো, চাপ নেই। তবে আমি এখানে জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করছি যে ইলেকট্রোস্ট্যাটিক্স এই কথাটার মানে কি, কেন ইলেকট্রোস্ট্যাটিক্স বলছি আমরা, এখানে কী কী জিনিস আমরা পড়বো, সমস্ত কিছু আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো সাপোজ একটা চার্জ রয়েছে, এই চার্জটা কি রেস্টে রয়েছে, তার মানে কি এর ভেলোসিটি কত? এর যদি আমরা ভেলোসিটি দেখি, ভেলোসিটি ভি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। রেস্ট মানে কি ভেলোসিটি জিরো থাকবে, তাই নয় কি? তার মানে কি এই চার্জটা এখন বলতে পারি আমরা এটা রেস্টে রয়েছে, চার্জ অ্যাট রেস্ট। বুঝতে পারলে? তাহলে চার্জ যখন রেস্টে থাকে তখন আমরা কি কি ঘটনা পাই? চার্জ রেস্টে থাকলে আমরা এখান থেকে পাবো ইলেকট্রিক ফিল্ড পাবো, ইলেকট্রিক ফিল্ড পাবো, আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল পাবো, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পাবো। এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মেন উদ্দেশ্য এখানে দেখো কি, এখানে উদ্দেশ্য হচ্ছে গিয়ে চার্জ, এই চার্জ সম্পর্কে জানা, চার্জের প্রকারভেদ কেমন হয়, কি হয় না হয়, নানাবিধ জিনিস আমরা এখানে স্টাডি করব, ঠিক আছে? তো মেন উদ্দেশ্য এখানে চার্জটা স্থির অবস্থায় থাকবে,
ঠিক আছে, চার্জটা এখানে স্থির অবস্থা থাকবে, সেই জিনিসটা আমরা এখানে স্টাডি করব। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো চার্জ, এটাকে বলে থাকি আমরা ইলেকট্রিক চার্জ। কি বলি আমরা? ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ। সো চার্জ কাকে বলে, তাই না? দেখো, তোমরা ওই যে 11-এ পড়েছিলে না, মাসের ডেফিনেশন পড়েছিলে, রাইট? মাস কি ছিল? একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল, রাইট? মানে কোনো একটা অবজেক্ট বা যে কোনো অবজেক্টের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মাস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে মেজার করতে পারি আমরা, যেটা কি বোঝায়? অবজেক্টটা কতখানি ভারী, তাই না? সেই জিনিসটা বোঝায়। এখানে ইলেকট্রিক চার্জটা একই রকম। ইলেকট্রিক চার্জও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এবং এটা একটা ইন্ট্রিনসিক কোয়ান্টিটি, মানে ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে পারি আমি। মানে কোনো একটা ম্যাটার বা কোনো একটা পদার্থের ইন্ট্রিনসিক প্রপার্টি হচ্ছে তোমার চার্জ, বুঝতে পারি? ইন্ট্রিনসিক প্রপার্টির কথার অর্থ কী? ইন্ট্রিনসিক মানে যেরকম তোমার একটা এক্সাম্পল দেবো বোঝাই ইন্ট্রিনসিক কথার অর্থ কী। ধরো কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, দেখবি বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু হাসে না বা কথা বলতে শুরু করে না, সে কী করে? কান্না করে। তাহলে যে কান্না, ওই কান্না করাটা হচ্ছে কি ওই বাচ্চাটার ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে জন্মগত একটা কি তার ধর্ম, ঠিক আছে? এই চার্জও কি একটা পদার্থের বা একটা ম্যাটারের, যে কোনো এনি বডির, হ্যাঁ, একটা জন্মগত ধর্ম হচ্ছে কি তোমার চার্জ, বুঝতে পারলে? তাই বলে থাকি আমরা যে কোনো পদার্থের ইন্ট্রিনসিক প্রপার্টি হচ্ছে কি তোমার চার্জ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। সো ইট ইজ or charge, এরকম লিখি আমি, charge is a physical quantity and it is an intrinsic property, intrinsic property of a matter, বুঝতে পারলে? তাহলে এটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে একটা জন্মগত একটা ধর্ম, কোনো পদার্থের একটা জন্মগত ধর্ম। আচ্ছা, বুঝলাম। এইবার এই যে চার্জ সাধারণত দু ধরনের হয়ে থাকে, এক পজিটিভ চার্জ, এক নেগেটিভ চার্জ। আমি আসবো আস্তে আস্তে, চাপ নেই। তবে দেখো, এখানে চার্জ আমি বললাম একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, রাইট? তাহলে চার্জ জিনিসটাকে ফিল করা যাক। সো ফিলিংসটা কেমন হবে সেটা বোঝো। তোমরা নিশ্চয়ই অ্যাটমিক স্ট্রাকচার জানো, রাইট? অ্যাটমিক স্ট্রাকচার আমরা সবাই জানি। কী থাকে? একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভেতরে কী থাকে বাবা? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ঠিক, রাইট? তাহলে প্রোটন নিউট্রন রয়েছে। এইবার এটা নিউক্লিয়াসের চারিদিকে কি ইলেকট্রন ঘোরে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘোরে এইভাবে, এই তো অরবিটে ইলেকট্রন ঘোরে, বোর অরবিটগুলোতে, হ্যাঁ, ইলেকট্রন ঘোরে। বোর অরবিট তোমার এই যে n=1টাকে বোর অরবিট বলি আমরা, মানে এই অরবিটগুলোতে কি ইলেকট্রন রিভলভ করে, ঘোরে। সো এখানে একটা ইলেকট্রন ধরলাম আমি, ই মাইনাস, এই মাইনাস কেন দিচ্ছি? এটা বার নয়, এটা মাইনাস, মানে ইলেকট্রনিক চার্জকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি আর মাইনাসটা রিপ্রেজেন্ট করে নেগেটিভ চার্জ, ঠিক আছে? এগুলো তোমরা নিশ্চয়ই জানো। সো এর যে ভ্যালু হয়, মানে ইলেকট্রনিক চার্জ ই মাইনাস, এটা যে লিখলাম আমরা, সেটা ভ্যালু হয়তো -1.6 × 10⁻⁹ কুলম। কুলম হচ্ছে এটা বিজ্ঞানী, হ্যাঁ, যার নাম অনুসারে এই ইউনিটটা দেওয়া হয়, চার্জের ইউনিটটা দেওয়া হয়ে থাকে কুলম। এগুলো তোমরা মোটামুটি তোমরা জানো, ঠিক আছে? আমি সমস্ত কিছু আস্তে আস্তে আসবো, হ্যাঁ। ওকে, তাহলে এই যে নিউক্লিয়াস, এটা আমাদের কি নিউক্লিয়াসের ভেতরে কী রয়েছে বাবা? প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে। সো সাপোজ আমি কনসিডার করছি এইটা আমাদের প্রোটন, আর এই কালারটা এটা সাপোজ আমাদের নিউট্রন, হলো? এটা আমাদের নিউট্রন। আচ্ছা, ঠিক আছে, ভালো করে লিখে দিই, হলো? তাহলে এটা প্রোটন, এটা নিউট্রন, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এবার দেখো, এই অরবিটগুলোতে তো ইলেকট্রন বসে আছে, ভালো করে বুঝবে। এই চার্জের কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার হবে, হ্যাঁ, এখান থেকে চার্জের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এইবার ঘটনাটা আমি কি করলাম দেখো, তাহলে এইটা হচ্ছে তোমার সাপোজ আউটার সেল, মানে বাইরের কক্ষপথ, এটা আউটার সেল।
ঠিক আছে, মানে আউটার মোস্ট সেল বলতে পারো। তোমার যে অ্যাটমটা তুমি কনসিডার করেছো সেই অ্যাটমটা সাপোজ এইটাই তোমার আউটার সেল, মানে বাইরের কক্ষপথ। ঠিক আছে, এইবার তুমি কি করলে, এই অবজেক্টটা মানে যে এই পদার্থটা যে অ্যাটম দিয়ে তৈরি, ধরো সেটা তোমার এই অ্যাটম, ঠিক আছে, এটাকে তুমি ঘষলে, কিছুতে ঘষলে, মনে করো এটা সাপোজ কনসিডার করো এটা একটা পেন, কলম। ঠিক আছে, এবার কলমটাকে সাপোজ তুমি কী করেছো, তুলো দিয়ে ঘষছো। কলমটাকে তুমি কী করলে, তুলো দিয়ে ঘষলে। যখন তুমি তুলো দিয়ে ঘষবে তখন কি ঘটবে বলো তো, তখন ইন্টারেস্টিং একটা জিনিস ঘটবে, এই যে ইলেকট্রনগুলোর আদান প্রদান হবে। মানে তুমি যখন একটা তুলো নিয়ে বা কিছু একটা সামথিং কিছু একটা নিয়ে ঘষছো, তার মধ্যেও তো অ্যাটম রয়েছে বাবা, তাই না? এটা মনে করো একটা পেন, তাহলে পেনের মধ্যেও অ্যাটম রয়েছে। এবার যখন তুমি দুজনকে ঘষছো, ঘষার ফলে কি হয়, হতে পারে যে এইটা থেকে ইলেকট্রন এইটার মধ্যে চলে আসলো, আবার হতে পারে এরকমও যে এইটা থেকে ইলেকট্রন এইটার মধ্যে চলে আসলো। দুটোই পসিবিলিটি রয়েছে, আমি দুটোই বলছি। সাপোজ যদি এরকম ঘটনাটা ঘটে যে হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনগুলো এখান থেকে এইখানে চলে আসলো, যদি চলে আসে তাহলে কি হবে বলো তো, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি হবে, রাইট? তো মানে এখানে একটা ইলেকট্রন থাকবে না, এখানে একটা ইলেকট্রন থাকবে না, তাই তো? সেই ইলেকট্রনটা কোথায় চলে আসলো, এইখানে চলে আসলো। তো মানে এর মধ্যে দেখো ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল না, মানে ইন জেনারেলি প্রথমে তারা কি ছিল, নিউট্রাল ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে নিউট্রাল কি, প্রত্যেকটা জিনিস আমরা শিখবো এক এক করে। হ্যাঁ, নিউট্রাল, নিউট্রাল কথার অর্থ কী? নিউট্রাল মানে আমরা তাকেই বলবো যেখানে মানে কোনো একটা অ্যাটম বা কোনো একটা সিস্টেমে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা যদি সেম হয় তখন সেটাকে বলা হয়ে থাকে নিউট্রাল। তাহলে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার ইকুয়াল টু যদি প্রোটন নাম্বার হয় তখন সেটাকে বলবো আমরা নিউট্রাল। তাহলে নিউট্রালের ডেফিনেশন ক্লিয়ার হয়েছে, মানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। ঠিক আছে, যেরকম ধরো এই যে আমি অ্যাটমটা কনসিডার করেছি, সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এই অ্যাটমটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা সাপোজ বলছি আমি 5খানা, আর সাপোজ নিউটন রয়েছে 2খানা। কথার কথা বলছি আমি, ঠিক আছে? এখানে দুটো দুটো করে ধরেছিলাম, বাট আমি বলছি তাহলে কি, এরকম এক্সাম্পল ধরলাম যে প্রোটন রয়েছে 5টা, নিউটন রয়েছে 2টো। তাহলে এই সিস্টেম মানে অ্যাটমটা নিউট্রাল থাকবে। কখন নিউট্রাল থাকবে বলো তো? তার মানে কি, এর বাইরের কক্ষেও ইলেকট্রন সংখ্যা কিন্তু অবশ্যই 5টা হতে হবে। তাহলে বাইরের কক্ষেও ইলেকট্রন সংখ্যা 5টা থাকে। যখন তুমি একটা সিম্পল একটা অ্যাটম তুমি কনসিডার করো, সাপোজ একটা আরেকটা এক্সাম্পল নিই, ধরো সোডিয়াম নিলাম, বা আরও ছোটো একটা নিই, অক্সিজেন নিলাম, অক্সিজেন 8। এর যদি তুমি ইলেকট্রন কনফিগারেশন দেখো তাহলে কী হবে, 1s2, 2s2, 2p, যেহেতু 8টা তাহলে 4 বলতে পারি আমি। তাহলে এর যদি আমি অ্যাটমিক স্ট্রাকচার দেখি তাহলে কেমন দেখতে হয় বলো তো, এরকম হবে। নিউক্লিয়াস এটা আমার, এটা অরবিট একটা দিলাম, এই একটা অরবিট দিলাম। ওকে, দেখো ফার্স্ট অরবিটে তোমার 2টো ইলেকট্রন রয়েছে, এইটুকুনি ফার্স্ট অরবিট, আর এইটুকুনি মিলিয়ে তোমার সেকেন্ড অরবিট হচ্ছে, রাইট? এগুলো এক একটা এই যে 2s 2p এক একটা অরবিটাল, হ্যাঁ, এক একটা অরবিটাল সাবসেল, এগুলো এক একটা সেল, হ্যাঁ, সেল বা অরবিট বলতে পারি আমরা। আর এই যে এসপি এগুলো কি অরবিটাল বা সাবসেল বলতে পারি আমরা, বুঝতে পারলে? অরবিটাল অরবিট এর মধ্যে পার্থক্য তোমরা অলরেডি জানো, আশা করি তোমরা 11-এ আই থিঙ্ক কেমিস্ট্রিতে পড়েছো। ঠিক আছে, আমরা যখন এই ফিজিক্সেরই মানে এইচএসে যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়বো তখন এগুলো আমি আরও ডিটেলে আলোচনা করবো। ঠিক আছে, কারণ এখন এগুলো বলতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা। ঠিক আছে, তো দেখো তাহলে এইখানে আমি দেখো বলতে পারি যে ফার্স্ট যে অরবিটে সেখানে 2টো ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন বসিয়ে দিলাম। সেকেন্ড যে অরবিটে দেখো 6টা ইলেকট্রন বসে আছে, তাহলে এই 1 2 3 4 5 6টা ইলেকট্রন বসে আছে। তাহলে বাইরের কক্ষে এখানে কতগুলো ইলেকট্রন, 6টা রয়েছে, আর ভেতরে কতগুলো রয়েছে, 2টো রয়েছে, মানে মোট কতগুলো রয়েছে, 8টা রয়েছে। তার মানে কি, এই যে নিউক্লিয়াসটার কিন্তু ভেতরে প্রোটন সংখ্যা কিন্তু 8খানা থাকবে। তাহলে এখানে প্রোটন সংখ্যা কতখানি রয়েছে, +8, 8টা প্রোটন রয়েছে। নিউটন যাই থাকুক না কেন, হ্যাঁ, প্রোটন সংখ্যা কিন্তু 8টা রয়েছে, বুঝতে পারলে? তাহলে এই যে অ্যাটমটা এটা কিন্তু নিউট্রাল, কারণ এর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সেম।
এটাই হয় একটা অ্যাটমের ক্ষেত্রে, তাই না? এই যে আমরা 8 লিখছি আমরা, তার মানে কি জেড অ্যাটমিক নাম্বার, জেড ইকুয়াল আমরা বলি না 8, জেড ইকুয়াল টু 8 মানে অ্যাটমিক নাম্বার 8, তার মানে কি প্রোটন সংখ্যা 8টা, 8টা প্রোটন থাকলে পরে 8টা ইলেকট্রন থাকবে তার অরবিটে, তবেই সিস্টেমটা কি বা সিস্টেমটা বা অ্যাটমটা নিউট্রাল থাকবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার দেখো তুমি জিনিসটা দিয়ে ঘষেছো, যখন তুমি ঘষলে সাপোজ আমি কনসিডার করলাম যে এর বাইরের কক্ষে মানে এর মোট ইলেকট্রন সংখ্যা রয়েছে, সাপোজ যদি 5টা তুমি প্রোটন সংখ্যা ধরো, মানে অ্যাটমিক নাম্বার যদি 5 ধরো তাহলে ইলেকট্রন সংখ্যা তোমার 5 হবে। তাহলে আমি ছবিটা ভালো করে আঁকি, তাহলে 1টা দিয়েছি, 2টো দিয়েছি, 3টে দিয়েছি, ঠিক আছে, 4 5 4টে, তাহলে এখানে 6টা করে দাও, একটা এক্সাম্পলের সুবিধার্থে 6টা করে দাও। তাহলে প্রোটন সংখ্যা ধরো এখানে ভেতরে ভেতরে প্রোটন রয়েছে 6খানা, ঠিক আছে, প্রোটন তোমার এখানে 6খানা মানে +6 করে দাও, তাহলে +6, 6টা প্রোটন রয়েছে ভেতরে ভেতরে। তাহলে বাইরে অরবিটগুলোতে কতগুলো ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন থাকবে, ফাইন, কোনো অসুবিধা নেই। এখানে একটা ইলেকট্রন কিন্তু অলরেডি ছিল, ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন। ওকে, তাহলে এই যে অ্যাটমটা কিন্তু নিউট্রাল, এখনো পর্যন্ত এবারটা নিউট্রাল হয়ে আছে, এটা এখনো কিন্তু নিউট্রাল। এইবার আমি যখনই এই তুলো দিয়ে ঘষলাম, এটা তুলো সাপোজ, যখন আমি তুলো দিয়ে যখন ঘষলাম তখন কি হলো, সাপোজ বলছি আমি এই অ্যাটমটা থেকে একটা ইলেকট্রন এই তুলোর মধ্যে চলে আসলো। যখন একটা ইলেকট্রন চলে আসলো, একটা আসতে পারে, দুটো আসতে পারে, 10টা আসতে পারে, এখানে যেহেতু 6টা রয়েছে তখন 10টা যাবে না নিশ্চয়ই, যাই হোক 2টা আসতে পারে, 3টে আসতে পারে, ক্লিয়ার হয়েছে? ধরো একটা ইলেকট্রনই চলে আসলো, তাহলে ভালো করে দেখো এই অ্যাটমটার ক্ষেত্রে তাহলে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল না? মানে প্রোটন সংখ্যা রয়েছে 6খানা, কিন্তু বাইরে তুমি দেখো ইলেকট্রন পাচ্ছ কত? 5টা, তাই না? তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল না? প্রোটন সংখ্যার কিন্তু ঘাটতি বা বৃদ্ধি হবে না, কারণ প্রোটন রয়েছে কি নিউক্লিয়াসের ভেতরে, তাহলে ওর কিন্তু কম বেশি হতে পারে না। তাহলে কম বেশি কার হবে? ইলেকট্রনের কম বেশি হবে, হয় ইলেকট্রন বেশি হবে, নাহলে কম হবে। মানে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে পরে বেশি হবে, ইলেকট্রন বর্জন করলে পরে কম হবে, বুঝতে পারলে? তাহলে এই যেহেতু এখানে ইলেকট্রন বর্জন করেছে, তো মানে ইলেকট্রনের সংখ্যা কমে গেল। তাহলে দেখো প্রোটন রয়েছে তোমার, ইলেকট্রন রয়েছে তোমার কতগুলো রয়েছে? 5খানা ইলেকট্রন রয়েছে, আর প্রোটন রয়েছে কতখানি? 6টা প্রোটন রয়েছে। তাহলে কার প্রাধান্য বেশি? প্রোটনের প্রাধান্য বেশি। প্রোটন ভাই পজিটিভ চার্জ, মানে ইলেকট্রনিক চার্জে পজিটিভ চার্জ হয়ে থাকে প্রোটন, ঠিক আছে? প্রোটনের চার্জ -90 কুলম। প্রোটন হচ্ছে তোমার পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। তাহলে প্রোটনের প্রাধান্য বেশি, যার প্রাধান্য বেশি থাকবে তাহলে সেই সিস্টেমটা সেই চার্জ হয়ে যাবে। তাহলে যখন এই ইলেকট্রন বর্জন করলো তার মানে কি এই পজিটিভ হয়ে যাবে। তাহলে এই অ্যাটমটা যদি এক্স অ্যাটম হয়ে থাকে, সাপোজ এক্স অ্যাটম হয়ে থাকে, যেহেতু 6 ধরেছিলাম, মানে কার্বন বলতে পারি আমরা, রাইট? কার্বন, তাহলে কার্বন 6 ছিল, যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাহলে তুমি কিন্তু এখানে একটা প্লাস বলবে, তুমি এরকম তোমরা নিশ্চয়ই লিখেছো, রাইট? তাহলে এরকম কিন্তু তোমরা লিখেছো যে C6+, এই প্লাস দেওয়ার অর্থ কি, মানে একটা ইলেকট্রন চলে গেছে। আমি যদি 2+ করতাম বা +2 করো, যা খুশি করো, তার মানে কি 2টো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে। তাহলে এই যে অ্যাটমটা কিন্তু আর নিউট্রাল নেই, এ কিন্তু পজিটিভ চার্জ হয়ে গেছে, কারণ পজিটিভ চার্জের প্রাধান্য বেশি। কথাটা বুঝতে পারলে? যার প্রাধান্য বেশি হবে সেই চার্জ হয়ে যাবে, সিম্পল জিনিস। একই রকম জিনিসটা যদি আমি এরকম বলতাম যে না, ইলেকট্রন সে গ্রহণ করেছে, সাপোজ, ওকে, ছবিকে দেখাই বেশি ক্লিয়ার হবে। ওকে, সাপোজ এটা আমাদের নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রন রয়েছে, ওকে, এইখানে তোমার ইলেকট্রন রয়েছে, এগুলো সাপোজ প্রোটন সংখ্যা ওই 6টায় ধরে নিই আমি, প্রোটন 6টা ধরলাম, তাহলে ইলেকট্রনের কথা হয় বলো, 6খানাই হতে হবে ইলেকট্রন, তবে তো নিউট্রাল থাকবে। তাহলে এখানে আরও 4টে বসিয়ে দাও, ওকে, এগুলো আমাদের সব ইলেকট্রন, হ্যাঁ, এসব আমাদের ইলেকট্রন হলো। এইবার তুমি একটা যে তুলো দিয়ে বা কিছু দিয়ে ঘষেছো, তুমি ঘষার ফলে কি হলো,
এই ব্যাটা ইলেকট্রন অ্যাবজর্ব করলো, মানে এখান থেকে ইলেকট্রন সে গ্রহণ করলো, এদিক থেকে ইলেকট্রন আসলো তাহলে গ্রহণ করলো, তাহলে যদি গ্রহণ করে তাহলে এখানে কি একটা ইলেকট্রন বেশি হয়ে গেল। দেখো প্রোটন সংখ্যা ছিল 6খানা, ইলেকট্রন সংখ্যা 6খানা ছিল, তখন এটাকে কি বলছিলাম আমরা, নিউট্রাল বলছিলাম, রাইট? ঠিক, নিউট্রাল বা নিস্তরিত বলা হচ্ছিল। কিন্তু যেহেতু ঘষার ফলে কি একটা ইলেকট্রন সে অ্যাবজর্ব করে নিয়েছে, তার মানে কি এখানে এখন ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 7খানা, প্রোটন সংখ্যা কিন্তু 6টাই থাকবে, কারণ এই যে নিউক্লিয়াসের ভেতরে কোনো চেঞ্জ হতে পারে না। তাহলে ইলেকট্রন কিন্তু এখানে বেড়ে গেল। তাহলে এইখানে কার প্রাধান্য বেশি, তাহলে 7খানা ইলেকট্রন 6খানা প্রোটন, কার প্রাধান্য বেশি, দেখো ইলেকট্রনের প্রাধান্য বেশি। তাহলে নেগেটিভ চার্জ, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জের প্রাধান্য বেশি। তাহলে এই সিস্টেমটাকে তখন আমরা কি বলবো, হ্যাঁ নেগেটিভ চার্জড সিস্টেম, নেগেটিভ। তাহলে এটাকে বলবো আমরা নেগেটিভ চার্জ। কথাটা বোঝাতে পারছি? এটা তোমার পজিটিভ চার্জ হয়েছে, এটা কি হয়েছে, এটা বলো পজিটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে একটা জিনিস বুঝতে পারলে, ইলেকট্রন বর্জন যদি করে তার মানে কি একটা অ্যাটম ইলেকট্রন ত্যাগ করে দিল, তার মানে কি তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি হলো, প্রোটন সংখ্যা তো যা আছে তাই থাকলো, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি হলো, তাই তো। ইলেকট্রন আর প্রোটন যদি সমান হতো তাহলে নিউট্রাল বলতাম, বাট ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, তাহলে কি কার প্রাধান্য বেশি, প্রোটনের প্রাধান্য বেশি, প্রোটন বাই পজিটিভ চার্জ, তাই সিস্টেমটাকে বলবো আমরা পজিটিভ চার্জ সিস্টেম। সিমিলারলি যদি একটা ইলেকট্রন সে গ্রহণ, একটা হতে পারে, দুটো হতে পারে, 10টা হতে পারে, বললাম কথাটা আমি, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি ইলেকট্রনের প্রাধান্য বেশি হবে, কারণ প্রোটন সংখ্যা তো বাবা একই থাকবে, তাই নয় কি? তাহলে ইলেকট্রনের প্রাধান্য বেড়ে গেল, ইলেকট্রন বেশি হলো, তার মানে কি প্রোটনের থেকে ইলেকট্রন বেশি, তাহলে নেগেটিভ চার্জ বেশি, তাহলে তখন সেই সিস্টেমটাকে বলবো আমরা নেগেটিভ চার্জ সিস্টেম। ক্লিয়ার হয়েছে? তাহলে চার্জ দু ধরনের হয়। তাহলে কেন দু ধরনের হয় বুঝতে পারলে? টাইপ অফ চার্জ, সেটা কি হয়, এক পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ প্লাস আর নেগেটিভ চার্জ। ক্লিয়ার হয়েছে? পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, তাহলে চার্জ দু ধরনের হয়। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কী করে এই চার্জের কনসেপ্টটা সেটা নিশ্চয়ই বুঝে গেছো। তোমরা এই জিনিসগুলোকে দেখবে অ্যানায়ন, ক্যাটায়ন এগুলো বলে চিনেছো, তাই না? সো এগুলো তোমরা নিশ্চয়ই জানো। ওকে, এইবার আমরা আসবো, দেখো বেসিক জিনিসটা ক্লিয়ার করে দাও, ঠিক আছে? কেন সেটাকে আমরা নেগেটিভ চার্জ বলছি, কেন সেটাকে আমরা পজিটিভ চার্জ বলছি, সেই জিনিসগুলো ক্লিয়ার থাকলে পরে আর কোনো দিনও কোনো অসুবিধা হবে না। এবার ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখা যায়, তারপর দেখো তুমি ঘর্ষণ করে মানে রাব করে কিন্তু তুমি চার্জের এদিক ওদিক করতে পারছো, আদান প্রদান হচ্ছে, মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হচ্ছে। তাহলে একটা নিউট্রাল সিস্টেমকে তুমি চার্জ সিস্টেম করতে পারো জাস্ট ঘষে, মানে ঘর্ষণের দ্বারা তুমি একটা নিউট্রাল সিস্টেমকে তুমি চার্জ সিস্টেমে কনভার্ট করতে পারো, রাইট? এবার দেখো এই যে চার্জ, এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, মানে এক্সপেরিমেন্টালি আমরা এগুলোকে অবজার্ভ করেছি। সেগুলো কি? সো অবজারভেশন বলতে পারি আমি, হ্যাঁ, পরীক্ষালব্ধ জাস্ট অবজারভেশন। সো অবজারভেশন কেমন হয় আমি যদি দেখাই, এরকম দেখো, তোমার পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, রিপেল করবে, বিকর্ষণ, কারণ সেম সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সিমিলারলি নেগেটিভ চার্জও পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। ওকে, এবং পজিটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। সিমিলারলি নেগেটিভ পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। বলে যা বাবা কি বলে দিল, তাই না? কিছুই না, একদম সিম্পল জিনিস ভাই। তার মানে দেখো সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বাট বিপরীত জাতীয় চার্জ কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। মানে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি আমি, যেরকম ধরো ইন জেনারেলি কি হয়, একটা ছেলে একটা মেয়ের প্রেমেই পড়ে, বা তাদের মধ্যে
তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তার মানে কি ছেলে এবং মেয়ে তারা পরস্পরের দিকে আকর্ষিত হয়, কারণ বিপরীত জেন্ডার, তাই নয় কি, বিপরীত জেন্ডার, অপোজিট জেন্ডার আর কি। সো অপোজিট জেন্ডার মানে অপোজিট পোলারিটি পরস্পরকে অ্যাট্রাক্ট করে, বুঝতে পারলে? এভাবে তুমি মনে রাখতে পারো। বাট সেম পোলারিটি মানে সেম জেন্ডার পরস্পরকে রিপেল করে। ছেলে ছেলে কখনো বিয়ে করে না, মেয়ে মেয়ে কখনো বিয়ে করে না, ঠিক আছে? তাহলে পরে সেই কেসগুলোতে কি হচ্ছে দেখো, বিকর্ষণ আসছে, রিপালশন আসছে, রাইট? আর যেখানে অপোজিট চার্জ রয়েছে মানে অপোজিট জেন্ডার রয়েছে সেখানে কি অ্যাট্রাকশন আসছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা তোমার কিছু ধর্ম, হ্যাঁ? পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, নেগেটিভ বিকর্ষণ করে। পজিটিভ নেগেটিভ মানে অপোজিট পোলারিটি হলেই পরস্পরকে আকর্ষণ করবে। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার করতে পারলাম। ওকে, এইগুলো কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি সব অবজার্ভ করেছি। তোমরা বাড়িতেও অনেক এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, ঠিক আছে? আমার কাছে সেরকম সময় নেই, নইলে আমি কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখাই এগুলো, হ্যাঁ? আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো। সেখানে হয়তো এগুলোও বানানো আছে কিছু সেগুলো একবার দেখে নিতে পারো, ঠিক আছে? সো এই থিওরি বেসিসে কিন্তু অনেক মানে জাস্ট প্র্যাকটিক্যাল যে ইলিউশন আমাদের মধ্যে সেগুলো কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? সো সেগুলো কিন্তু দেখতে পারো তোমরা শর্ট ভিডিওতে, আমার কিছু আছে, ঠিক আছে? ওকে, সো এরকম অনেক রয়েছে, যেরকম ধরো কিছু কাউকে ঘষলে পরে ইলেকট্রন ত্যাগ করে, আবার কাউকে ঘষলে পরে ইলেকট্রন গ্রহণ করে, মানে কাউকে ঘষলে পরে সে নেগেটিভ চার্জ হয়ে যায়, কেউ ঘষলে আবার পজিটিভ চার্জ হয়ে যায়, এরকম নানাবিধ রয়েছে। তোমরা বইতে অনেক এক্সাম্পল পেয়ে যাবে, তোমরা বাড়িতেও খাতা কলমে করতে পারো। একটা এক্সপেরিমেন্ট তোমরা বাড়িতে করতেই পারো, যেরকম ধরো দুটো পাইপ নিলে, একটা পাইপ আর একটা পাইপ নাও, তুমি দুটো পাইপ নিলে। পাইপ বলতে স্ট্র, ওই যে তোমরা যেটা দিয়ে ওই জুস খাও বা কোকা কোলা খাও বা ওই 7 আপ খাও, যেসব পাইপ দিয়ে, সেই পাইপের কথা বলতে হবে, ঠিক আছে? তোমার বড় পাইপও নিতে পারো, তাতে অসুবিধা নেই, বাট এই পাইপ দিয়ে করলে হয়তো বেশি সুবিধা হবে আর কি। এবার এইটাকেও তুমি তুলো দিয়ে ঘষো, এটাকেও তুমি তুলো দিয়ে ঘষো। দেখো এই পাইপটাও কিন্তু প্লাস্টিকের, এই পাইপটা কিন্তু প্লাস্টিকের, এবং তুমি কী দিয়ে ঘষছো? তুলো দিয়ে ঘষছো। যেহেতু দুজনকে তুমি তুলো দিয়ে ঘষছো, তার মানে কি এইটার মধ্যে যে পোলারিটি চার্জ স্টোর হবে এর মধ্যে কিন্তু সেই পোলারিটি চার্জই স্টোর হবে। কথাটা বোঝাতে পারলাম? কারণ তুমি একই সিস্টেম আর একই জিনিস দিয়ে তুমি ঘষছো, মানে ঘষার জিনিসটা এক, আর মানে সিস্টেম দুটো, মানে যে পাইপ দুটো পাইপের মানে নেচারটাও কিন্তু এক। এই পাইপটা কিন্তু এক। তাহলে ঘষলে কি এর মধ্যে যদি নেগেটিভ চার্জ স্টোর হয়, সাপোজ কথার কথা বলছি আমি, তাহলে এর মধ্যে নেগেটিভ চার্জ স্টোর হবে। তাহলে এটা দেখো পরস্পর কিন্তু সমজাতীয় চার্জ। তাহলে তুমি এক্সপেরিমেন্টটা করতে পারো, একটা কাজ করো, তুমি একটা বোতল নিয়ে নাও, এরকম একটা বোতল নিয়ে নাও, বাড়িতে করো, ঠিক আছে? একটা বোতল নিয়ে নাও, বোতলের ওপরে একটা পাইপকে বসিয়ে দাও, একটা পাইপকে তুমি এখানে বসিয়ে দাও, হলো? এইবার হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি জুতো ফুতো কিছু একটা পরে নেবে, বা তোমার হাতের মধ্যে একটা ইনসুলেটার টাইপ কিছু রাখবে, যার ফলে কি এই যে ধরো এই জিনিসটাকে তুমি ধরবে, তুমি হাত দিয়ে তুমি ধরবে। এবার তুমি যদি নর্মালি মাটির উপর দাঁড়িয়ে এটাকে ধরো, তাহলে কী হয় বলো তো, এই চার্জটা কিন্তু তোমার শরীরের মধ্যে দিয়ে মাটিতে ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং এমন কিছু দিয়ে তুমি এটাকে ধরবে যার ফলে কি এই যে চার্জটা যাতে ফ্লো না করতে পারে, ঠিক আছে? মানে তুমি একটা ইনসুলেটার কিছু নিয়ে নাও যার মধ্যে দিয়ে চার্জ ফ্লো করতে পারবে না, বা তুমি একটা কাজ করো, জুতোর মধ্যে দাঁড়িয়ে নাও, তাহলে কি চার্জটা ফ্লো করতে পারবে না, বুঝতে পারলে? সেটাকে তুমি ধরে তুমি এর কাছাকাছি নিয়ে আসো, দেখবে তুমি এই যে স্ট্রটা এটা কিন্তু আস্তে আস্তে মুভ করবে উইদাউট এনি কন্ট্যাকশন, মানে তুমি কন্ট্যাক্ট ছাড়াই কিন্তু এটা কিন্তু মুভ করবে, ঠিক আছে? সো এটা একটা ইন্টারেস্টিং, এটা কিন্তু এক্সপেরিমেন্ট, মানে কন্ট্যাক্ট করবে না বাট মুভ করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমরা কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। ওকে, আচ্ছা, এই যে চার্জের একটা ইউনিট রয়েছে, তোমাদের বিজ্ঞানী কুলম্বের সূত্র আমরা পড়বো পরবর্তী চ্যাপ্টারতে। সো সমস্ত কিছুই মেজার করার জন্য একটা ইউনিটের প্রয়োজন হয়, যেটা তোমরা 11-এ পড়েছিলে। সো আমরা যদি ইউনিটের কথা যদি বলি, তো দেখে নিই আমরা এসআই ইউনিট, মানে এসআই ইউনিট সেটা কি হয়ে থাকে, কুলম্ব, বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে কুলম্ব, রাইট? আর সিজিএস ইউনিট,
চার্জের, ঠিক আছে। চার্জকে সাধারণত আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করব, সে আমরা আস্তে আস্তে দেখব যখন চার্জের ফর্মুলা আমরা আসবো আরও আর কি, মানে ফোর্সের ফর্মুলা যখন আমরা আসবো তখন আমরা দেখব যে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, রাইট। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। সিজিএস সিস্টেমে এটাকে বলে থাকি আমরা ইএসইউ অথবা স্ট্যাট কুলম, কি বলা হয়ে থাকে, স্ট্যাট কুলম অথবা ইএসইউ। এবং এদের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা কি, যে 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম। ওকে, এগুলো আমরা পাই। ওকে, এবং এই যে চার্জের একটা ডাইমেনশন রয়েছে নিশ্চয়ই, তাহলে চার্জের ডাইমেনশন কেমন হয় সেটা তাহলে দেখতে গেলে কি করতে হবে। অ্যাকচুয়ালি চার্জ কিন্তু একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, এটা একটা ডিরাইভড কোয়ান্টিটি বলতে পারি আমরা। কেন ডিরাইভড কোয়ান্টিটি, মানে আমরা 11-এ দেখেছিলাম যে 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে, তার মধ্যে কিন্তু চার্জ ছিল না। তাহলে আমরা সেটাকে লিখতে পারি ইন টার্মস অফ কারেন্ট। সো ডাইমেনশনের দিকে যদি আমরা আসি তাহলে কি দেখব, দেখো সাধারণত কারেন্টকে আমরা ডিফাইন করি আই ইকুয়াল টু কিউ বাই টি। ওই যে বললাম ফ্লো অফ চার্জ, তাহলে কারেন্ট হয়ে গেল তোমার কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়াল টু তুমি কী বলবে, আই ইন্টু টি বলবে, রাইট। তুমি যদি ডাইমেনশন দেখো তাহলে তুমি বলবে বাবা কিউ এর ডাইমেনশন, থার্ড ব্র্যাকেটে রাখবে সবসময়, জানো নিশ্চয়ই। ক্যাপিটাল আই কারেন্ট, সেটা ক্যাপিটাল আই হয়ে থাকে, আর টি এর ক্ষেত্রে কি হবে বলো, ক্যাপিটাল টি হবে। তাহলে এইটা তোমার কি ডাইমেনশন হয়ে গেল, বুঝতে পারলে। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এই যে চার্জ একটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, এটা কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। সো চার্জ একটা, দেখতেই পাচ্ছ ভাই এর কোনো দিক বা মান কিছু, সরি এর কোনো দিক নেই, মানে একটা ম্যাগনিটিউড রয়েছে, তার মানে কি এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আর এর যে যোগ বিয়োগ সব কী হবে, জাস্ট নর্মাল যে অ্যালজেব্রিক রুল সেই অনুসারেই কিন্তু হবে, ঠিক আছে। সো ইট ইজ আ চার্জ ইজ আ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে চার্জের বেসিক জিনিস। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখবো। দেখো, ধরো তোমাকে দুটো সিস্টেম বলে দিলাম আমি, মানে তোমার কাছে একটা, মানে এরকম দুটো জিনিস তোমাকে দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম। তোমাকে বলতে বললাম এই অবজেক্টটা চার্জ কি, পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, সেটা আমাকে বলো। এবং এই চার্জ কি, পজিটিভ না নেগেটিভ চার্জ, সেটা আমাকে বলো, ঠিক আছে। এখানে একটা জিনিস যেটা করবো আমরা, যে মানে বিপরীত, মানে সরি বিকর্ষণী, মানে বিকর্ষণ বা রিপালশনে কিন্তু আমাদের একটা জিনিস প্রমাণ করা, সেটা কি, যে চার্জ রয়েছে কোনো একটা সিস্টেমের মধ্যে বা অবজেক্টের মধ্যে, সেটা প্রমাণ করায় বিকর্ষণ। কেন, তাই না, বোঝো জিনিসটা এবার। আচ্ছা, ধরো তোমাকে দুটো সিস্টেম বলেছি আমি, একটা এ সিস্টেম, একটা বি সিস্টেম, রাইট। একটা এ সিস্টেম, একটা বি সিস্টেম। এবার ধরো আমি এ সিস্টেমের কাছে একটা অবজেক্ট নিয়ে আসছি, যে হচ্ছে তোমার পজিটিভ চার্জ, টোটালি কি পজিটিভ চার্জ, মানে পজিটিভ চার্জের একটা সিস্টেমকে আমি এ সিস্টেমটার কাছে নিয়ে আসছি। ভালো করে জিনিসটা বুঝবে, নিয়ে আসলাম। এবার দেখলাম যে দেখো এটা বিকর্ষণ করছে, তাহলে আমরা কি বলবো, যে ভাই এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে, এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে। এবার আমি এর কাছেও নিয়ে গেলাম এই পজিটিভ চার্জটাকে, বাট দেখলাম এটা আকর্ষণ করেছে, এটা আকর্ষণ করছে। তাহলে দেখো এই যে, মানে যদি বিকর্ষণ করে তাহলে একটাই পসিবিলিটি, সেটা কি, যে পজিটিভ চার্জই হবে, কারণ কি সেম জাতীয় চার্জই বিকর্ষণ করে, এটা নোন, এটা নোন, মানে এটা আমরা জানি। যে সিস্টেমটা তোমাকে নিয়ে গেছে সি সিস্টেম, এই সি সিস্টেমটার যে চার্জ সেটা আমি জানি, আমাদের কাছে নোন, যে পজিটিভ চার্জ ভাই এটা। তাহলে পজিটিভ চার্জের একটা সিস্টেমকে আমি এ সিস্টেমের কাছে নিয়ে আসলাম এবং দেখলাম যে রিপালশন হচ্ছে, বিকর্ষণ করছে। তাহলে যদি বিকর্ষণ হচ্ছে তাহলে আমি চোখ বুঝে বলে দেবো ভাই এর যে চার্জটা, সেই চার্জটা কেমন হবে, পজিটিভ হবে। চার্জটা কেমন হবে, পজিটিভ হবে।
কারণ কি, যে নোন সিস্টেমটা নিয়ে এসেছি তার চার্জ পজিটিভ, কারণ পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করতে পারে, এইটুকুনি বুঝলাম। কিন্তু গন্ডগোল কোথায়? গন্ডগোল হচ্ছে কি এইখানটায়। দেখো, ধরো আমি এই পজিটিভ মানে চার্জ আলা সিস্টেমকে আমি নিয়ে আসলাম, তার ফলে দেখুন যে বি সিস্টেমটা আকর্ষণ হচ্ছে। তাহলে কি হতে পারে? যদি আকর্ষণ করে তাহলে দুটো পসিবিলিটি হতে পারে। বলে যা বাবা কি, আমরা তো একটু আগে দেখলাম যে শুধুমাত্র অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ করলে আমি বলে দেবো যেটা নেগেটিভ চার্জ। তুমি ঠিক ভুল নাও, তুমি নেগেটিভ চার্জ হতে পারে এটা। কিন্তু আরেকটা জিনিস হতে পারে, সেটা কি বলো তো? এটা নিউট্রাল হতে পারে। তার মানে এবার বলবো কেন নিউট্রাল হতে পারে, মানে এটা হতে পারে আইদার নিউট্রাল অথবা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ, এবার বলবে কেন নিউট্রাল কেন বললে তুমি? নেগেটিভ চার্জ আমি বুঝলাম যে হ্যাঁ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, তাহলে নিউট্রাল তুমি কেন বলছো? এইবার জিনিসটা তুমি বোঝো ভালো করে, অনেক কিছু বোঝার আছে। হ্যাঁ, ধরো এটা আমাদের একটা নিউট্রাল সিস্টেম, এটা কী বললাম, একটা নিউট্রাল সিস্টেম, ঠিক আছে। আর এইখানে একটা আমাদের চার্জ সিস্টেম নিয়ে আসছে। আমি এখানে থিওরি বোঝাচ্ছি ইন্ডাকশনের থিওরি, যে জিনিসটা আগেরটাতে আবার কাজে লাগবে, ঠিক আছে। ইন্ডাকশন বা আবেশকে ইংলিশে আমরা বলে থাকি ইন্ডাকশন। বুঝে নাও জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট, পরবর্তী সময়ে গিয়ে অনেক কাজে লাগবে। হ্যাঁ, ধরো এই একটা সিস্টেম রয়েছে, এটাকে সাপোজ কিছু একটা নাম দাও, তুমি এ নাম দাও, আর এটা তোমার বি নাম দাও, ঠিক আছে। এবার বি সিস্টেমটার আমি জানি চার্জ রয়েছে সাপোজ প্লাস চার্জ, পজিটিভ চার্জ আলা সিস্টেম এটা। তাহলে এই যে বি সিস্টেম এটা কি, এটা পজিটিভ আলা মানে পজিটিভ চার্জ সিস্টেম। বিটা কি, এটা পজিটিভ চার্জড সিস্টেম। ক্লিয়ার হয়েছে? এবার এইটাকে যখনই আমি এর কাছে নিয়ে আসছি, মানে ধরো এটা কাছেই আছে, এটা সাপোজ এটা মনে করো কাছে নিয়ে আসলাম আমি এটাকে, এ যখন কাছে নিয়ে আসলাম তখন কি হবে বলো তো, ভালো করে বোঝো। এবারটা কিন্তু নিউট্রাল, এটা কি রয়েছে নিউট্রাল, মানে নিস্তরিত। নিস্তরিত থাকার অর্থ কি, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম রয়েছে, তাহলে বাইরের কক্ষে কী রয়েছে, ইলেকট্রন রয়েছে, সিম্পল জিনিস ভাই, ঠিক আছে। আর ভেতরে কী রয়েছে, মানে বাইরে মানে বাইরের কক্ষে বলতে অরবিটে ইলেকট্রন রয়েছে, আর নিউক্লিয়াসের ভিতরে রয়েছে পজিটিভ চার্জ মানে প্রোটন রয়েছে। নিউট্রন তো ভাই নিউট্রাল হয়, মানে নিউট্রনের কোনো চার্জ নেই, ঠিক আছে। সো কী হবে, যখন তুমি পজিটিভ চার্জকে এই সিস্টেমটার কাছে নিয়ে আসবে তখন কি হবে, পজিটিভ চার্জ কাকে আকর্ষণ করবে, নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। তাহলে পরে এর ভেতরে কি পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে এবং সমান পরিমাণে আছে, তার জন্য সিস্টেমটা নিউট্রাল, মানে ইলেকট্রন এবং যে প্রোটন এরা কি সমান পরিমাণে থাকে, তবেই তো সিস্টেমটাকে নিউট্রাল বলি আমরা। তাহলে যখন তুমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসছো এই নিউট্রাল বডির সামনে, তখন কি হবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, রাইট। এবং ইলেকট্রনগুলো দেখো এই যে দেওয়ালটার এর কাছাকাছি চলে আসবে, কারণ এইদিকেই কি সবচাইতে কম ডিস্টেন্সটা হবে এইটুকুনিতে, তাই না। তাহলে এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে এই দেওয়ালের দিকে নিয়ে আসলো, এবং সিমিলারলি তাহলে পজিটিভ চার্জগুলোকে কী করবে, বিকর্ষণ করবে, কারণ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করে পজিটিভ চার্জকে দূরে সরিয়ে দিচ্ছে, তাহলে এই দিকে সরিয়ে দিচ্ছে। তাহলে দেখো এই যে সিস্টেমটা সিস্টেমটা, হ্যাঁ নিউট্রাল সিস্টেমটাকে দেখো দুটো মানে চার্জের সেপারেশন করে দিল। এই যে চার্জের সেপারেশন হলো না, এটাকে আমরা ডাইপোল বলে থাকি, আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। তো চাপের কিছু নেই। সো এখানে কি হচ্ছে দেখো, তাহলে নেগেটিভ চার্জ এই দেওয়ালের কাছাকাছি চলে এসছে, পজিটিভ চার্জ এই দেওয়ালের কাছাকাছি চলে এসছে। এইবার ইন্টারেস্টিং ব্যাপার কি, যেহেতু এইটা এই কটা জিনিস পুরো এর কাছাকাছি রয়েছে, তাই এগুলোকে বলে থাকি আমরা ক্লোজড চার্জ, কি বদ্ধ চার্জ বলে থাকি এগুলোকে আমরা, হ্যাঁ ক্লোজড চার্জ। কেন ক্লোজ চার্জ, কারণ দেখো এই পজিটিভের সাথে এই নেগেটিভটা কি একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ রয়েছে, আবদ্ধ রয়েছে, বুঝতে পারলে, একটা ফোর্স দ্বারা আবদ্ধ রয়েছে। কতখানি ফোর্স না ফোর্স সেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টার শিখবো। তাহলে যেহেতু এরা কাছাকাছি রয়েছে তাহলে আকর্ষণটা বেশি, তাই এগুলো কি মানে লেগে থাকবে।
এই দেওয়ালের কাছাকাছি এসে লেগে থাকবে। তাহলে হলো জিনিসটা। তাহলে এগুলোকে বলি আমরা বদ্ধ চার্জ, আর এই যে যেগুলো এগুলোকে বলি আমরা ফ্রি চার্জ, এগুলোকে বলে থাকি আমরা ফ্রি চার্জ। ওকে, এবার তুমি যদি এইখানে এর সাথে যদি একটা সাপোজ গ্রাউন্ড করে দাও, তুমি যদি গ্রাউন্ড লাগিয়ে দাও তাহলে কি হবে বলো তো? গ্রাউন্ড করে দেওয়ার অর্থ, গ্রাউন্ড মানে কি? এই যে গ্রাউন্ড মানে আর্থ, আমাদের অ্যাকচুয়ালি আর্থকে আমরা বলে থাকি ইলেকট্রনের সাগর, সি অফ ইলেকট্রনের সাগর বলা হয় গ্রাউন্ডকে, ঠিক আছে? তাহলে যখন তুমি গ্রাউন্ড করে দিলে তার মানে কি, এখানে ইলেকট্রন রয়েছে অনেক, তাহলে এখানে পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রনগুলো কী হবে? অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ প্রোটন রয়েছে এখানটায়। এবার ঘটনাটা হয় দেখো, এই ভূমি থেকে ইলেকট্রনগুলো উঠে এইখানে আসবে, এখানে এসে এটাকে কি নিউট্রাল করে দেবে, এইটুকুনি, মানে পজিটিভ নেগেটিভ মিশে গিয়ে নিউট্রাল হয়ে যাবে এইটুকুনি ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? এইটুকুনি ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে? তাহলে এইটুকুনি তোমার নিউট্রাল হয়ে গেল, মানে এইটুকুনি গ্রাউন্ডের জন্য গ্রাউন্ডে চলে গেল বলতে পারো তুমি, ঠিক আছে? গ্রাউন্ডেড হয়ে গেছে এটা। তাহলে এখন আলটিমেট সিস্টেমটা কেমন হয়ে দাঁড়ালো দেখো। তাহলে এইটা আর এইটা তো ছিল বা পজিটিভ হলো। এবার এইটুকুনি তো মানে এগুলো ফ্রি চার্জ, ফ্রি মানে কি মুভ করতে পারবে, ইজিলি মুভ করতে পারবে, রাইট? সো এগুলো কি গ্রাউন্ড হয়ে গেল, এগুলো গ্রাউন্ডের দিকে চলে গেল, তাহলে এগুলো বাদ হয়ে গেল। তাহলে শুধুমাত্র কী হয়ে থাকলো? নেগেটিভ চার্জ। তাহলে পুরোটা এখন কী হবে? নেগেটিভ চার্জে ছড়িয়ে যাবে, পুরোটা এখন নেগেটিভ চার্জ ছড়িয়ে গেল। তাহলে এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার, তাহলে এটা পজিটিভ চার্জ ছিল, তাহলে এটা হয়ে গেল এখন কি পুরো নেগেটিভ চার্জ। তাহলে এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ হয়ে গেল, আর এটা তোমার কি পজিটিভ চার্জ ছিল অলরেডি। ক্লিয়ার হয়েছে? এক সেকেন্ড আমি একটু চার্জে বসিয়ে নিই। তাহলে পরে এইটা এখন হয়ে গেছে দেখো নেগেটিভ চার্জ, এটা আমাদের হয়ে গেছে পজিটিভ চার্জ। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলে আমরা আবেশ হলো, মানে আবেশ করলো একজনা আরেকজনকে, কি দেখো আবেশ মানে বশ করা হয় না, এরকম না? মানে যে দেখবে ওই যারা ওই তান্ত্রিক ফান্ত্রিক হয় তারা কি করে? আবেশ করে, বলে না আবেশ করলাম, ওকে বশ করে ফেললাম, থুপু মন্দ ছু বশ হয়ে গেছে, তাই না? আমার বসে চলো, আমি যখন যা বলবো তাই চলবে, উঠলো ওখানে যা জল নিয়ে এক গ্লাস, ঠিক আছে? ওরকম বস হয়ে গেল। হিরক রাজার দেশে দেখেছো নিশ্চয়ই কীভাবে বস করে, সেরকম ঘটনাটা। তাহলে এখানে যেহেতু বস করে ফেললো, ঠিক আছে, আবেশ করলো, কারণ এই পজিটিভ চার্জ ছিল, এ কী করলো? একটা নেগেটিভ চার্জে আবেশ করে দিল, এটাকে বলে আমরা আবেশীকরণ। এই ঘটনাটাকে বলা হচ্ছে আবেশীকরণ। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটা যদি নিউট্রাল চার্জ থাকে দেখো সেইটাকেও কি, মানে নিউট্রাল সিস্টেম থাকে, তাহলে সেইটাকেও কিন্তু আকর্ষণ করে ফেলতে পারে। নিউট্রাল সিস্টেম থাকলে সেটাকে আকর্ষণ করতে পারে আবেশের দ্বারা। তাহলে নিউট্রাল সিস্টেমকে কী করে আকর্ষণ করে? আবেশের দ্বারা আকর্ষণ করে। তাহলে যেহেতু এটা পজিটিভ আর নিউট্রাল নেগেটিভ, তাহলে এটা এখন আকর্ষণ হবে, এখন সিম্পল জিনিস ভাই। তাহলে নিউট্রাল হলেও কিন্তু আকর্ষণ করতে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার এইখানে চলে আসো। তাহলে এখানে কি বলছিলাম আমি, যে এই সিস্টেমটা নিউট্রাল না চার্জড পার্টিকেল সেটা আমি জানি না, এটা আকর্ষণ হচ্ছে। তাহলে আকর্ষণ হচ্ছে এটা থেকে কি আমরা বলতেই পারি যে এর মধ্যে আইদার নেগেটিভ চার্জ রয়েছে অথবা কি এটা নিউট্রাল। কারণ নিউট্রাল হলেও কি হবে? আবেশের দ্বারা এটাকে আকর্ষণ করবে, মানে আবেশের দ্বারা এটা যেহেতু পজিটিভ, তাহলে এই কাছাকাছি নেগেটিভ হয়ে যাবে, এই দূরের দিকে কি পজিটিভ হয়ে যাবে। তুমি যদি গ্রাউন্ড করে দাও, এটাকে যদি তুমি গ্রাউন্ড করে দাও, তাহলে তোমার এই পজিটিভ চার্জটা তোমার নেগেটিভ দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, মানে এটা নিউট্রাল হয়ে যাবে, এইটুকুনি পুরো ফ্রি চার্জ, সো গ্রাউন্ডেড হয়ে যাবে এটা। তাহলে শুধুমাত্র সিস্টেমটা পুরো থাকবে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জকে তো হয় পজিটিভ চার্জ আকর্ষণ করবেই। তাহলে নিউট্রাল হলেও আকর্ষণ করছে, আবার মানে নেগেটিভ চার্জ হলেও আকর্ষণ করছে। তাহলে কি, তাহলে তুমি একদম পার্টিকুলারলি স্পেসিফিকভাবে তুমি বলতে পারছো না যে এই সিস্টেমটা ভাই চার্জ সিস্টেম, নেগেটিভলি চার্জ সিস্টেম বা কিছু, সেটা কিন্তু তুমি স্ট্রিক্টলি বলতে পারছো না, কারণ সেটা হতে পারে নিউট্রাল, হতে পারে চার্জ পার্টিকেল, চার্জ সিস্টেম। তাহলে আকর্ষণের দ্বারা কিন্তু আমরা এই যে সিস্টেমটা চার্জড মানে আহিত নাকি আহিত নয় সেটা কিন্তু বলতে পারি না। তাহলে আকর্ষণটা কিন্তু আমাদের
গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে, কারণ আকর্ষণের দ্বারা আমরা কোনো একটা সিস্টেম, সেটা চার্জ সিস্টেম নাকি নিউট্রাল সিস্টেম সেটা বলতে পারি না আমরা। কথাটা কি বোঝাতে পারলাম? এই এদিকে দিয়েছি মানে এটা আকর্ষণ, আর এদিকে যাচ্ছে মানে বিকর্ষণ দিচ্ছে আমি। তাহলে পরে যদি দেখো বিকর্ষণ হয়, তাহলে একদম আমি স্পেসিফিক্যালি আমি বলতে পারবো যে হ্যাঁ ভাই, এটা কিন্তু যে নন সিস্টেমটা নিয়ে আসলাম এবং তার থেকে দূরে চলে যাচ্ছে মানে বিকর্ষণ করছে, সেই নন সিস্টেম যদি পজিটিভ চার্জ হয় তাহলে ভাই এটা পজিটিভ চার্জ। নন সিস্টেমটা যে চার্জ হবে এটা সেই চার্জ হবে। তাহলে সিস্টেমটাকে আমরা মানে স্পেসিফাই করতে পারছি কি বিকর্ষণ দ্বারা। তাহলে আমরা তাই বলতে পারি যে বিকর্ষণে কিন্তু তড়িৎগ্রস্ততা চূড়ান্ত প্রমাণ, মানে সিস্টেমটা যে চার্জ সিস্টেম সেটার এক্স্যাক্টলি প্রুফ হচ্ছে তোমার রিপালশন। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে বিকর্ষণে কিন্তু তোমার যে সিস্টেমটার মধ্যে চার্জ আছে কি নেই সেটার প্রমাণটা বোঝায়। আকর্ষণ কিন্তু বোঝাতে পারে না, কারণ আকর্ষণের ক্ষেত্রে মানে আকর্ষণ দুটোর ক্ষেত্রেই হতে পারে, নিউট্রাল সিস্টেমের ক্ষেত্রে হতে পারে, চার্জ সিস্টেমের ক্ষেত্রে হতে পারে। কিন্তু বিকর্ষণ শুধুমাত্র একটাই পসিবিলিটি দেবে, সেটা কি যদি মানে যে নন সিস্টেমটা সেটা যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে, বিকজ বিকর্ষণ করছে। তাহলে কারণ আমরা জানি কি পজিটিভ বিকর্ষণ করে। যদি নন সিস্টেমটা নেগেটিভ হতো তাহলে এটা যদি বিকর্ষণ করতো তাহলে আমরা বলতাম এটা ভাই নেগেটিভ চার্জ। নন সিস্টেমটা তুমি জানো, তাহলে তুমি এই সিস্টেমটা মানে যে আননোন সিস্টেম সেটাও তুমি বলতে পারবে। জিনিসটা কি বোঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে জিনিসগুলো? একদম কিছুই নেই, সিম্পল জিনিস ভাই। ওকে, এইবার খুব খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা তোমার কি কোয়ান্টাইজেশন রুল। হ্যাঁ, তার আগে একটা কথা বলে নিই, চার্জের কনজারভেশনটা তুমি আগে শিখে নাও, ঠিক আছে? চার্জের কনজারভেশন কি বলে ঠিক আছে আগে বলে নিই, অসুবিধা কিছু নেই। চার্জের কনজারভেশন, কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ একই রকম। চার্জকে তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না, ঠিক আছে? চার্জকে সৃষ্টিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না। তার মানে ইউনিভার্সের বা মানে যে তুমি সিস্টেমটা তুমি নেবে সেই সিস্টেমটার মানে যে আইসোলেটেড সিস্টেম অফ পার্টিকেল বা যে সিস্টেম তুমি কনসিডার করছো সেই সিস্টেমটার নেট চার্জ কিন্তু অলওয়েজ কনজার্ভড মানে কনস্ট্যান্ট থাকবে বলতে পারো তুমি। চার্জকে সৃষ্টিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না। চার্জ ক্যান নট বি, লিখে দিই একটুখানি, চার্জ cannot be created or destroyed, ঠিক আছে? সো চার্জকে সৃষ্টিও করা যায় না অথবা ধ্বংস করাও যায় না। তাহলে এটাকেই বলা হয়ে থাকে চার্জের কনজারভেশন রুল। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে মানে যে আইসোলেটেড তুমি সিস্টেম কনসিডার করবে সেই আইসোলেটেড সিস্টেমের নেট চার্জ কিন্তু, নেট বলতে টোটাল চার্জটা কিন্তু কনজার্ভ বা কনস্ট্যান্ট হবে। ওকে, খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমরা যেটা শিখবো এখন সেটা তোমার কোয়ান্টাইজেশন রুল অফ চার্জ, মানে কোয়ান্টাইজেশন অফ চার্জ, রাইট? এর বলবে কী জিনিসটা? সো দেখো, কোয়ান্টাইজেশন অফ চার্জ একদম সিম্পল জিনিস, কিছুই না। আগে একটি এক্সাম্পল দিয়ে বোঝো। এই যে কোয়ান্টাইজেশন কথাটা বললাম, কোয়ান্টাইজেশন কথার অর্থ কী? কোয়ান্টাইজেশন কথার অর্থ হচ্ছে তোমার যেরকম ধরো মানে যেটাকে ভাঙা যাবে না, যেটাকে ভাঙা যাবে না মানে কোয়ান্টাইজেশন কথা অর্থ যেটা কি সবচেয়ে ফান্ডামেন্টাল, ওটাই ফান্ডামেন্টাল, মানে ওইটা মানে এরকম বলতে ওইটাকে আর কিছু দিয়ে তৈরি নয়, ওটাকে আর ভাঙা যাবে না, ওটাকে ভাঙলার কিছু পাবো না, আমরা জানি না ওর ভাঙলে ওটা কী আছে, সেটাকে বলে আমরা কি ফান্ডামেন্টাল, সেটা আমাদের কি কোয়ান্টাইজেশন, বুঝতে পারলে? মানে ধরো তুমি দোকানে গেলে বই কিনতে গেছো, সাপোজ তুমি বই কিনতে গেছো, তুমি একটা ফিজিক্সের বই কিনবে, ছায়াপ্রকাশনী হোক বা মহাদেব দাস খানের বই হোক, তুমি কিনতে গেছো। তুমি যদি বই কিনতে যাও তোমাকে কিন্তু একটা বই পুরোটা নিতে হবে। তুমি যদি বলো না হ্যাঁ আমাকে অর্ধেক বই দাও,
বা 1/3 বই দাও, বা 1/50 বই দাও, বা তুমি আমাকে ওই ওই 250 থেকে 360 পেজ পর্যন্ত যা যা সব আমাকে দাও, তোমাকে কিন্তু দেবে না, বরং তোমাকে কি করবে, পায়ের জুতো ছুঁড়ে মারবে, তাই তো? তো সেটা পসিবল না। তো ঘটনাটা কি হচ্ছে দেখো, তোমার যে মানে তুমি যে দোকানে যে বইটা কিনতে গেছো, তোমাকে কিন্তু একটা বই কিনতে হবে, অর্ধেক বই কিনতে তুমি পারবে না, অর্ধেক বই তোমাকে বিক্রি করবে না। হয় তুমি একটা কিনতে পারো, না হয় তুমি দুটো কিনতে পারো, হয় তিনটে নিতে পারো। মানে কি দেখো, ইন্টিজারের মানে বইটা যে বইটা তোমার হচ্ছে সেটা কি ইন্টিগ্রাল মাল্টিপল বলতে পারো তুমি, তাই না? মানে 1 2 3 4 5 100 1000 করোড় সব নিতে পারো তুমি, বাট ফ্র্যাকশন তুমি নিতে পারো না। মানে 1 আর 2 এর মধ্যে যে ফ্র্যাকশন, ইনফাইনাইট নাম্বারের যে ফ্র্যাকশন রয়েছে, সেই ফ্র্যাকশন তুমি কিন্তু নিতে পারবে না, কারণ তোমাকে দেবে না। এটা একটা এক্সাম্পল। যেরকম ধরো আরও ধরো তুমি, যে এখন সাধারণত আমাদের সবচেয়ে মিনিমাম যে টাকা সেটা কি 1 টাকার কয়েন, রাইট? 1 টাকার কয়েন তুমি কিন্তু এখন 50 পয়সাও পাও না, 25 পয়সা তো পাওই না, 50 পয়সাও নেই এখন আর, রাইট? তাহলে মিনিমাম টাকা কিন্তু 1 টাকা। তাহলে তুমি যত টাকাই চাও না কেন, সবে কিন্তু এই 1 টাকার ইন্টিজার মাল্টিপল ফর্মে পাবে। তুমি যদি 100 টাকা চাও, তাহলে 100 একটা ইন্টিজার নাম্বার, সেটাকে তুমি 1 টাকাতে গুণ করো, তাহলে তুমি 100 টাকা পাবে। তুমি চাইছো 1000 টাকা, 1000 ইন্টু 1 করে দাও, সুতরাং 1000 টাকা পাবে তুমি। মানে 1 হচ্ছে তোমার টাকা, আর এই যে এটা কি ইন্টিজার, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন। তাহলে কোয়ান্টাইজেশন মানে কি, যেটা ফান্ডামেন্টাল একদম, যেটাকে আর ভাঙা যাবে না, ফ্র্যাকশনটার পাবো না আমরা, সেটাকে বলে আমরা তাদের কোয়ান্টাইজেশন। এবার চার্জের কোয়ান্টাইজেশনটা কি, চার্জও তোমার হচ্ছে গিয়ে যা পাই আমরা, সেখানে কিন্তু ফ্র্যাকশন পাওয়া যায় না। কি চার্জের কোয়ান্টাইজেশন রুল বলছে দেখি, ইন্টিজার মাল্টিপল অফ কিউতে চার্জ লিখি আমরা। সো চার্জের কোয়ান্টাইজেশন রুল বলছে যে ইন্টিজার মাল্টিপল এন অফ ইলেকট্রনিক চার্জ। এই ইলেকট্রনিক চার্জকে আমরা কি ফান্ডামেন্টাল বেসিক চার্জ ধরে নিয়ে থাকি। যে ই লিখলাম, ই হচ্ছে তোমার কি ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনিক চার্জ। তার ভ্যালু কত হয়, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, এটা তোমার ইলেকট্রনিক চার্জের ভ্যালু। ইলেকট্রন যদি বলো, তো মানে কি এটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ। তার মানে তুমি যাই চার্জ পাও না কেন, সব চার্জে কিন্তু ইলেকট্রনের চার্জের ইন্টিজার মাল্টিপল ফর্মে পাবে তুমি। ইলেকট্রনের চার্জ তোমার মাইনাস এত হয়ে থাকে, আর এন তোমার এখানে ইন্টিজার, মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট 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 ডট। বুঝতে পারলে? তাহলে তুমি মানে ইউনিভার্সে তুমি যতই চার্জ দেখো না কেন, সব চার্জে কিন্তু ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ। মানে ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জের কি ইন্টিজার মাল্টিপল ফর্মে তুমি ইউনিভার্সের সমস্ত চার্জ তুমি পাবে। এই যে সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি, লেট কিউ ইকুয়াল টু 1 বা 2 কুলম, রাইট? 2 কুলম। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে এই 2 কুলম লিখলাম, এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা আমরা বের করতে পারি, এই এখান থেকে বের করতে পারো তুমি। যেরকম ধরো, তাহলে কিউ ইকুয়াল টু কি এন ইন্টু ই লিখবে, রাইট? তাহলে কিউ এর ভ্যালু তুমি লিখছো 2 কুলম, 2 এন থাকলো ইন্টু ইলেকট্রনিক চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এখান থেকে তুমি যদি কাটাকাটি করো, তাহলে 1.6 ইন্টু, সরি নিচে আসবে তো, তাই না? সুতরাং 2/1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটাকে দশমিক তুললে এখানে 10, এখানে 8, তাই না? সুতরাং 1/8 ইন্টু 10⁻, এটা উপরে আসলে পরে প্লাস হয়ে যাবে, প্লাস মানে 20। তাহলে এতগুলো কি ইলেকট্রন রয়েছে, তাই ঠিকই লিখলাম নিশ্চয়ই, এটা 10⁻+19, আর একটা রয়েছে মানে 20। তাহলে এতগুলো ইলেকট্রন দিয়ে তোমার তৈরি হচ্ছে 2 কুলম চার্জ। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ধরে নাও, এখান থেকে প্রশ্ন আসবেই, ধরে নাও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ভাই। সো কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা খুব ইম্পর্টেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। জিনিসটা কি, কোয়ান্টাইজেশন কথাটা কেন বলছি আমরা, কোয়ান্টাইজেশন এখানে প্লাস মাইনাস মিনস তোমার যে
ইয়েটা মানে চার্জটা কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তাই না? সেই অনুসারে প্লাস মাইনাস। ওকে, তাহলে তোমাকে যদি বলে যে 10 কুলম বা 100 কুলম যাই বলুক না কারণ সেখান থেকে তুমি বের করতে পারো যে কতগুলো ইলেকট্রন সেখানে রয়েছে। কারণ কি ইলেকট্রনের চার্জটা এখানে ফান্ডামেন্টাল, মানে কোয়ান্টাইজড, বুঝতে পারলে? যেরকম 1 টাকা এখানে ইলেকট্রনের চার্জটা 1 টাকা, যেরকম কি 1 টাকার কম হতে পারে না, ঠিক আছে? 1 টাকায় তোমার মিনিমাম টাকা এবং তার ইন্টিজার মাল্টিপল ফর্মে তুমি হাজার হাজার টাকা পাও তুমি। এখানে একই রকম হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ, এইটা হচ্ছে তোমার কোয়ান্টাইজড এবং এর ইন্টিজার মাল্টিপল ফর্মে তুমি সমস্ত মানে যেমন চার্জ চাও তুমি সেরকম চার্জ তুমি পেয়ে যাবে, বুঝতে পারলে? ওকে, তাহলে এই রুলটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রবলেম আসবে, ঠিক আছে? জাস্ট কিছুই না, হয়তো তোমাকে চার্জ বলে দিল, তোমাকে নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলতে পারে, বা তোমাকে বললো যে ধরো নাম্বার অফ ইলেকট্রন বলে দিল, তাহলে কতখানি চার্জ থাকবে সেটা তোমাকে বের করতে হতে পারে, ঠিক আছে? এগুলোই রয়েছে, আর কিছুই নেই। এবার যেটা দেখবো আমরা সেটা কি, কন্ডাক্টর, ইনসুলেটর, আর হচ্ছে তোমার এটা কী বলো অর্ধপরিবাহী, সেমি কন্ডাক্টর, রাইট? সো জিনিসগুলো কি একটুখানি বলি কারণ কাজে লাগবে জিনিসটা। সো কন্ডাক্টর প্রথমে বলি, পরিবাহী। আমরা কন্ডাক্টর সম্পর্কে আরও ডিটেলে শিখবো, সেটা হচ্ছে তোমার ধারক ও ধারকত্ব যে চ্যাপ্টার সেখানটা, ঠিক আছে? সো কন্ডাক্টর বলতে যেখানে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে, মানে সহজেই তড়িৎ বা চার্জ ইজিলি একদম ইজিলি মুভ করতে পারে, সেটাকে বলে থাকি আমরা কন্ডাক্টর। যেরকম ধরো যে তামার তার, লোহা, তারপর তোমার রূপো, অ্যালুমিনিয়াম, এগুলো সব কন্ডাক্টর, রাইট? তাহলে এখানে কি হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। তাহলে এখানে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকে, সেগুলোকে বলে থাকি আমরা কন্ডাক্টর, মানে যেখানে ইজিলি হিট মানে কারেন্ট, হ্যাঁ মানে তড়িৎ কন্ডাক্ট করতে পারবে, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা যেটা দেখবো ইনসুলেটর বলি আগে। ইনসুলেটর বা যেটাকে বলে থাকি আমরা অন্তরক, রাইট? অন্তরক মানে কি এখানে ফ্রি ইলেকট্রন নেই বললেই চলে, দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন। সো এরকম লিখে দিই, নো ফ্রি ইলেকট্রন। এখানে নো মানে না, হ্যাঁ, আর এখানে কি এন ও ডট ডি মানে কি নাম্বার অফ, রাইট? নাম্বার। সুতরাং ইনসুলেটরে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, তাই কিন্তু ইজিলি মানে কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। এর এক্সাম্পল বলে দিই কিছু তাহলে সুবিধা হবে। যেরকম লোহা বলতে পারো, অ্যালুমিনিয়াম বলতে পারো, কপার বলতে পারো, এটসেট্রা। আর ইনসুলেটর যেরকম ধরো তোমার ডাইইলেকট্রিক আছে, গ্লাস রয়েছে, প্লাস্টিক রয়েছে, ঠিক আছে? সো এগুলো রয়েছে। সো গ্লাস, প্লাস্টিক, তারপর ডাইইলেকট্রিক, এগুলো তোমার কি ইনসুলেটর। ওকে, আমি ব্যান্ড গ্যাপ দিয়ে বলছি না, ব্যান্ড গ্যাপ দিয়ে তোমরা শিখবে সেকেন্ড সেমিস্টারে, যেখানে অর্ধপরিবাহী বলে একটা চ্যাপ্টার রয়েছে সেখানটা। সো সেমিকন্ডাক্টরটা কি, মানে অর্ধপরিবাহী। দেখো কথার মধ্যে তুমি বুঝতে পারছো, সেমি মানে অর্ধেক, মানে কি কন্ডাক্টর এবং ইনসুলেটর তাদের মধ্যবর্তী পর্যায়ে থাকবে, মানে এ টোটালি কন্ডাক্টর নয়, আবার এ টোটালি ইনসুলেটর নয়। তার মানে এই যে সেমিকন্ডাক্টর, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা কন্ট্রোল করতে পারি ডোপিংয়ের মানে কনসেন্ট্রেশন বা ডোপিংয়ের ডেন্সিটি চেঞ্জ করে নিই। যাই হোক, সেই কনসেপ্টগুলো পরে শেখাবো আমরা, ডোপিং ফোপিং কী না কি সেগুলো পরে শেখাবো। তাহলে সেমিকন্ডাক্টর মেনলি লাই করে বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। যেরকম এক্সাম্পল জার্মেনিয়াম রয়েছে, সিলিকন রয়েছে, মোস্ট মানে আর কি এক্সাম্পল যেটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর, সেটা কি জার্মেনিয়াম, সিলিকন, এই দুটো খুব ইউজ করা হয়ে থাকে। মেনলি আমরা সিলিকনকে ইউজ করে থাকি, ঠিক আছে? এবার জার্মেনিয়ামের বদলে সিলিকনকে বেশি কেন ইউজ করা, সেগুলো আমরা সব সেমিকন্ডাক্টরের চ্যাপ্টারতে শিখব। তো এই হচ্ছে তোমার কিছু এবার আরও কিছু প্রপার্টি রয়েছে, যেরকম কন্ডাক্টরের ক্ষেত্রে সাধারণত কি কন্ডাক্টরের বাইরে,
মানে ধরো একটা লোহা নিয়েছো তুমি, ঠিক আছে, ইলেকট্রিসিটি সবসময় তার বাইরে, মানে চার্জ, মেনলি চার্জ সবসময় তার বাইরে থাকে, বুঝতে পারলে? চার্জ সবসময় তার বাইরে থাকে, কন্ডাক্টরের ক্ষেত্রে সবসময় বাইরে থাকে। ওকে, এইবার এখান থেকে আর কিছুই নেই সেরকম। যেরকম ধরো তোমার আর এক্সাম্পল আসে, সেটা কি, যেরকম তড়িৎ পর্দা। তড়িৎ পর্দাটা কি সেটা একটু ইম্পর্টেন্ট, আশা করি জিনিসগুলো বোঝাতে পারছি। তড়িৎ পর্দা, তড়িৎ পর্দা বলতে একটা খাঁচা, মানে লোহার খাঁচা। মানে তোমাকে যদি প্রশ্ন করি আমি, যে ধরো বজ্রপাত হচ্ছে, তুমি তোমাকে 2-3টে অপশন দেবো। একটা গাছের নিচে গিয়ে দাঁড়াও, একটা তোমার লোহার একটা খাঁচা বানিয়ে দিয়েছি, লোহার খাঁচার মধ্যে দাঁড়াও, কোনটায় তুমি দাঁড়াতে চাইবে? মানে দুটো তোমাকে অপশন দিয়েছি, একটা লোহার খাঁচা দিয়েছি, একটা গাছের নিচে দিয়েছি। অনেকেই হয়তো বলছো তোমরা যে গাছের নিচে গিয়ে দাঁড়াবো, গাছ আমাদের রক্ষা করে। না ভাই, এক্ষেত্রে কিন্তু গাছ তোমাকে রক্ষা করতে পারবে না, ঠিক আছে? সো ফিজিক্সটা কি এখানে দেখো, তুমি যদি একটা লোহার খাঁচা নাও, মানে এরকম একটা যদি লোহার খাঁচা নাও, ঠিক আছে, যেহেতু লোহার খাঁচা, আমরা এখনই বললাম যে কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ কিন্তু পুরো আউটার সারফেসে থাকে, বুঝতে পারলে? আউটার সারফেসে থাকে। তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো, এর আউটার সারফেসে কিন্তু চার্জ রয়েছে। যখনই তাহলে বজ্রপাত হবে, তখন কি আউটার সারফেস দিয়ে কিন্তু বাইরে চলে যাবে, মানে ভেতরে কিন্তু, মানে এই যে খাঁচাটা, খাঁচার ভেতরে কিন্তু চার্জ ঢুকতে পারবে না। এটা কিন্তু একটা পরীক্ষা করা যেতে পারে, সোনার পাত দিয়ে কিন্তু পরীক্ষা করা হয়ে থাকে, ঠিক আছে? মানে যেহেতু এটা কন্ডাক্টর হওয়ার দরুন চার্জগুলো সে বাইরে থাকবে, তাহলে বাইরে থাকলে পরে কি ভেতরে ঢুকতে পারবে না, এই বজ্রপাতটা বাইরে দিয়ে চলে যাবে, বুঝতে পারলে? তার জন্য তড়িৎ পর্দা ইউজ করা, মানে এটাকে তড়িৎ পর্দা বলে থাকি। সো বজ্রপাতের সময় তড়িৎ পর্দাটা ইউজ করা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি গাছের নিচে গিয়ে দাঁড়াও, দেখো কী হবে ঘটনাটা। গাছ এমনিতে অনেকটা উঁচুতে রয়েছে, অনেকটা হাইট গাছের, রাইট, অনেকটা হাইট গাছের। এইবার বজ্রপাত যখন মেঘ থেকে হয়, তখন সে কিন্তু চায় সবচাইতে স্মলেস্ট বা শর্টেস্ট ডিস্টেন্স কভার করতে। তাহলে দেখবে বেশিরভাগই দেখবে যখন বাজ পড়ে, তখন তাল গাছে, নারকেল গাছে, এগুলো কিন্তু বেশি বাজ পড়ে এবং এগুলো কিন্তু বেশি মারা যায়। তার মানে কি, তারা উঁচু স্থানে রয়েছে। তাহলে কি, যে মেঘটা বজ্রপাত সৃষ্টি করছে, সেখান থেকে এই যে গাছের যে টপ পয়েন্ট, সেটা অনেক কাছে হয়ে যাচ্ছে। তাই কি, যেহেতু সবাই কম, মানে সবাই শর্টকাট ফলো করতে চেষ্টা করে, ঠিক আছে? সো সেখানে কি হবে, তাহলে বাদল থেকে বিদ্যুৎটা একদম পুরো গাছে এসে পড়বে, দিয়ে গাছের মধ্য দিয়ে যাবে, মানে গাছটাকে পুরো নষ্ট করে দেবে, বুঝতে পারলে? সুতরাং গাছটা নষ্ট করবে, গাছের নিচেই তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে তোমারও শক লেগে যাবে, তোমারও কিন্তু মানে ক্ষতি হতে পারে, ঠিক আছে? সুতরাং গাছের নিচে দাঁড়াবে না, এরকম খাঁচার মধ্যে দাঁড়াবে। এরপরে খাঁচাতে পাওয়া যাবে না, তাহলে ধরো তোমার 4 চাকা গাড়ি রয়েছে, 4 চাকা গাড়ির মধ্যে ঢুকে যাও। কারণ কি, সেখানেও কি তোমার কন্ডাক্টর দিয়ে তৈরি করা আছে, যার ফলে কি যখন বজ্রপাত হবে, সেটা কি ওই কন্ডাক্টরের থ্রো দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। সিমিলারলি যেরকম ট্রেন তো পুরো লোহার, দেখোই তোমরা, কিন্তু অনেক ঝড় বৃষ্টি, মেঘ ডাকাডাকি, তারপরে মানে বজ্রপাতের সময় আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না ট্রেনে থাকলে বলে। কেন অসুবিধা হয় না? কারণ ট্রেনটা কন্ডাক্টর হওয়ার দরুন কী হবে, চার্জ বাইরে থাকে। সুতরাং বজ্রপাত যখন হবে, চার্জটা কি বাইরে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। চাকার সাথে তোমার রেল লাইনের কানেকশন রয়েছে, রেল লাইনের কানেকশন সাথে তোমার মাটির কানেকশন রয়েছে। দেখবে তোমরা যদি রেল লাইন দিয়ে হেঁটে থাকো কোনো সময়, তাহলে তোমার দেখতে হবে কিছু কিছু জায়গাতে দেখবে তার কিন্তু মাটি থেকে কানেক্ট করা আছে। কিছু কিছু বক্স রয়েছে, বক্সের এখানে দেখবে তার রয়েছে, সেই তারগুলো কিন্তু মাটি থেকে কানেক্ট করা আছে। তাহলে কানেক্ট কেন করে রেখে দিয়েছে? গ্রাউন্ড করে দেওয়ার জন্য, যে বজ্রপাত যদি হয়, তাহলে কি যে চার্জটা, মানে বজ্রপাতটা এই কন্ডাক্টরের সারফেস দিয়ে একদম পুরো মাটিতে চলে যাবে। তার মানে কি ট্রেনের ভেতরে থাকা যাত্রীর কোনো ক্ষতি হবে না। এটাকে বলা হয় তড়িৎ পর্দা। এই যে প্রসেস, এই প্রসেসগুলোকে বলা হয়ে থাকে তড়িৎ পর্দা, বুঝতে পারলে? তো এগুলো মানে স্বর্ণপত্র দিয়ে কিন্তু তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। ক্লিয়ার হয়েছে? এইবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখেছো নিশ্চয়ই, যখন 2তলা 3তলা বা 4তলা যখন বাড়ি করা হয়, তখন কিন্তু বাড়ির ছাদের ওপরে একটা দেখবে সুশলাকার একটা জিনিস দেওয়া হয়ে থাকে, এরকম এরকম টাইপের। নিশ্চয়ই তোমরা দেখেছো এটা, এরকম এরকম সুশলাকার টাইপের একটা জিনিস কিন্তু দেওয়া হয়ে থাকে বাড়ির ছাদে, রাইট? এটা যদি তোমার, আমি তো ভাই বেশি ঘর রাখতে পারি না, হ্যাঁ,
ধরো তোমার এটা বাড়ি, বাড়ির ছাদ, ঠিক আছে, তোমার বাড়ি ধরো এটা। ওকে, আমি খুবই বাজে ছবি আঁকাতে। সো যাই হোক, তাহলে ধরো ঘটনাটা কী হয়, এখানে দেখো সুর শলাকার রাখা হয় তাকে, এবং এটা কিন্তু অবশ্যই গ্রাউন্ডের, মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট রয়েছে, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে যখনই বজ্রপাত হবে তখন কি এই সুরশলাকার থ্রো দিয়ে এখানে চলে আসবে। এবার যে সুরশলাকার মানে যত সূক্ষ্ম সরু হবে তত বেশি ভালো হবে। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে তোমাকে যেটা জানতে হবে কি, চার্জ ডেন্সিটি তোমাকে জানতে হবে, ঠিক আছে। চার্জ ডেন্সিটি 3 ধরনের হয়ে থাকে। এক লিনিয়ার চার্জ ডেন্সিটি, এটা লিনিয়ার মানে রৈখিক বরাবর চার্জ ডেন্সিটি, একটা সারফেস চার্জ ডেন্সিটি না ভলিউম চার্জ ডেন্সিটি। বাট এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা তোমার সারফেস চার্জ ডেন্সিটি। আমরা এই চার্জ ডেন্সিটি যে 3টে প্রকারভেদ বললাম সেগুলো আমরা পরে গিয়ে শিখবো। আমি এখানে সবগুলো এক্সপ্লেন করছি না, আমি শুধুমাত্র সারফেস চার্জ ডেন্সিটি সেটা এক্সপ্লেন করছি। সারফেস চার্জ ডেন্সিটি, তাহলে সারফেস চার্জ ডেন্সিটিকে সাধারণত আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো কাকে বলে? চার্জ পার ইউনিট এরিয়া, চার্জ পার ইউনিট এরিয়া। এইবার ভালো করে দেখো এইখানটা, এই রিলেশনটায় যদি এরিয়া কম হয়, ইফ এরিয়া যদি লো হয়, সিগমাটা কী হয় বলো তো? সিগমা বাড়ে, মানে কি চার্জ ডেন্সিটি বেড়ে গেল। তার মানে যত তুমি সরু করবে শলাকারটাতে, শলাকারটাকে সরু করা মানে কি এরিয়াটা কমে গেল, এরিয়া কম মানে কি সেখানে চার্জ ডেন্সিটি বেশি হয়ে গেল। কথাটা বুঝতে পারলে? তাহলে চার্জ ডেন্সিটি সেখানে বেশি, মানে এখানে কি বেশি চার্জ সে রাখতে পারবে, এখানে সে বেশি চার্জ ধরে রাখতে পারবে। তাহলে যখন বজ্রপাত হবে তখন কি এখানে যেহেতু বেশি চার্জ দেখতে পাবে, তাহলে কি এইখান দিয়ে আসার চেষ্টা করবে, এবং এটা উঁচুতে রয়েছে তাহলে কি এইখান দিয়ে আসবে এবং এসে মাটিতে চলে যাবে। তার ফলে কি কোনো ঘর বাড়ি গাছগাছালির কোনো কিন্তু বিপদ হবে না, মানে মেনলি ঘর বাড়ির কোনো বিপদ হবে না। বুঝতে পারলে? তাহলে চার্জ ডেন্সিটিটা আবার খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন মানে বা প্রবলেম দেবে, ঠিক আছে। এটা আমরা আবার পরে গিয়ে শিখবো, যখন ওই গসেস ল পড়বে তার পরবর্তীতেই আমরা এগুলো শিখবো আর কি, ঠিক আছে। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। তাহলে এরিয়া যদি বেড়ে যায় তাহলে এরিয়া যদি কমে যায় চার্জ ডেন্সিটি বাড়বে, এরিয়া বাড়লে পরে চার্জ ডেন্সিটি কমবে। সিম্পল জিনিস, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, সো এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। সো এর জন্য কিন্তু বাড়ির ছাদে এই সুরশলাকার কিন্তু লাগানো হয়ে থাকে। এই ছিল কিছু, আর কিছুই নেই সেরকম। এগুলো ভালো করে করো তাহলে তুমি প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে। সো একটা ভিডিওর মধ্যে আমি ফার্স্ট চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দিলাম। সো নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার প্রবলেম দেখবো কিছু, দিয়ে তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার চলে যাবো, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো ভাই। তোমরা কিন্তু লাইক করতে চাও না কেন জানি না, লাইক করো ভাই, লাইক করলে পরে মোটিভেশন বাড়ে, ভালো লাগে ভিডিও করতে, ঠিক আছে। আর অনেক অনেক বেশি করে শেয়ার করো, যত বেশি শেয়ার করবে তত আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। সো তোমাদের জন্য আমি আরও ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারবো, আরও ভালো ভালো মানে সমস্ত কিছু করতে পারবো আমরা। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।